ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের এই নতুন হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্পের এপিসোডে। বরাবরের মতো আজও কিন্তু গল্পের শেষে আপনার জন্য থাকছে একটি বিশেষ প্রশ্ন, তাই খুব মনোযোগ সহকারে আজকের এই গল্পটি শুনবেন। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার ভীষণ ভালো লাগবে। আজ আপনাকে শোনাব লেখক অভিক পালের কলমে বেল গাছের ব্রহ্মদৈত্য। নিয়মিত আমাদের গল্পগুলি শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে লেখক অভিক পালের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প বেল গাছের ব্রহ্মদৈত্য। বীরভূমের রুক্ষ লাল মাটির রাস্তা, ধুলো উড়িয়ে একটা সাদা ট্যাক্সি এসে থামল গ্রামের শেষ প্রান্তে। ইঞ্জিনের গুঞ্জন থেমে যেতেই চারপাশটা যেন অদ্ভুত এক নিস্তব্ধতায় ডুবে গেল। জায়গাটা বড্ড বেশি শান্ত, অনেকটা ঝড়ের আগের মুহূর্তের মতো। গাড়ির দরজা খুলে যে যুবকটি নামল তার বয়স ওই 32-এর কোঠায়। চোখে রিমলেস চশমা, পরনে ব্র্যান্ডেড শার্ট প্যান্ট। নাম তার রুদ্র, ভরচাঁদ বংশের শেষ প্রদীপ। কলকাতায় নামকরা ডাক্তার, বিজ্ঞান যার রন্ধ্রে রন্ধ্রে। কুসংস্কারের ছায়া তার মনকে স্পর্শ করতে পারে না। আজ সে এসেছে তার পৈতৃক ভিটেমাটি বিক্রি করার চূড়ান্ত কথা বলতে। রুদ্রর সঙ্গে থাকা দালাল সদানন্দবাবু এতক্ষণ বেশ বকবক করছিলেন, কিন্তু গাড়িটা গ্রামের এই নির্দিষ্ট অংশটায় শ্মশানের কাছাকাছি আসতেই তিনি কেমন যেন চুপসে গেলেন। রুদ্র চারপাশটা একবার দেখে নিল। সামনেই বিশাল এক জরাজীর্ণ বাড়ি। এককালে যা ছিল এই গ্রামের দাপুটে ভট্টাচার্যদের কাছারি বাড়ি, আর ঠিক বাড়িটার পেছনেই দাঁড়িয়ে আছে সেই আকাশ ছোঁয়া প্রাচীন মরা বেল গাছটা। গাছটা দেখলেই মনে হয় ওটা যেন মাটির রস নয়, বরং যুগ যুগ ধরে জমে থাকা অন্ধকার শুষে বেঁচে আছে। সদানন্দবাবু, আরে নামুন মশাই, নামুন, এখানেই তো মাপজোকটা করতে হবে, তাই না? রুদ্রর গলায় যান্ত্রিক কাঠিন্য। সদানন্দবাবু গাড়ি থেকে নামলেন বটে, কিন্তু বেল গাছটার দিকে তাকাতে চাইলেন না। আমতা আমতা করে বললেন, আগে ডাক্তারবাবু, বাড়িটা তো বিক্রি হইয়া যাইব, পার্টি তো রেডি, কিন্তু ওই যে পিছন দিকটা মনে আছে, ওই গাছটা আর ওই মন্দিরটা বাদ দিয়ে যা করার করতেইব। হ্যাঁ। রুদ্র অবাক হয়ে ভুরু কোচকাল। মানে? আরে জমি বিক্রি হবে পুরোটা, গাছ আর ভাঙা মন্দির রেখে আমি কি করব? ওটা তো আগাছা, কেটে সাফ করে দিলেই হবে। কথাটা শেষ হওয়া মাত্রই যেন বাতাসের গতিপথ বদলে গেল। বিকেলের ম্লান আলোয় বেলগাছটার ডালপালাগুলো সামান্য নড়ে উঠল। যদিও তখন এক ফোঁটা বাতাস ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলার মতো শব্দ ভেসে এলো মন্দিরের অন্ধকার গর্ভগৃহ থেকে। সদানন্দবাবু সভয়ে পিছিয়ে এলেন। গলার স্বর নামিয়ে ফিস ফিস করে বললেন, আরে ওই কথা মুখে আনবেন না ডাক্তারবাবু, ওইটা কোনো সাধারণ গাছ নয়, ওইটা ওনার রাস্তা না। এই গ্রামের সবাই জানে গোধূলি লগ্নে ওইখানের ছায়া মারাইতে নাই। কার আস্তানা? আমার দাদু বিশ্বম্ভর ভট্টাচার্যের। আরে ছোটবেলায় রূপকথার গল্প অনেক শুনেছি, কিন্তু আমি ডাক্তার। মরা মানুষ নিয়ে আমার কারবার। ওসব ভূত প্রেত কেবল মানুষের মনের অসুখ, বুঝলেন সদানন্দবাবু? সব অসুখের ওষুধ ডাক্তারি শাস্ত্রে থাকে না বাবা। রুদ্র চমকে ফিরে তাকালো। একটি শ্যাওড়া ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসেছে একজন বৃদ্ধা। গায়ে চামড়া ঝুলে পড়েছে, পরনে মলিন থান, মাথার চুল ধবধবে সাদা, কিন্তু চোখ দুটো ঘোলাটে হলেও
তাতে এক অদ্ভুত দৃষ্টি। ইনি গৌরী। গ্রামের লোকে বলে পাগলি, কিন্তু একসময় এই ভট্টাচার্য পরিবারের অন্দরমহল তার হাতের তালুর মতো চেনা ছিল। এই বাড়িতে ঝিয়ের কাজ করত একসময়। গৌরী কাঁপা কাঁপা আঙুল তুলে বেলগাছটার দিকে নির্দেশ করলেন। আজও সন্ধে নামলে ওনার খড়মের শব্দ শোনা যায়। উনি হাঁটেন, ভুল মন্ত্র পড়েন, যে শোনে সে আর বেঁচে থাকে না। রক্ত বমি করে মরে। তুই ফিরে যা খোকা, ফিরে যা, এ ভিটে অভিশপ্ত। রুদ্র গৌরীর দিকে এগিয়ে গেল। আরে তুমি গৌরী পিসি না? বাবাকে চিঠি লিখতে তুমি তো নাকি? গৌরী রুদ্রের কথা শেষ হতে দিল না। সে পাগলের মতো মাথা নাড়তে লাগলো। আমি বারণ করেছিলাম, তোর দাদু বিশ্বম্ভর ঠাকুরকে আমি পায়ে ধরে বলেছিলাম অশৌচ শরীরে যজ্ঞে বসবেন না। উনি শুনলেন না, আর নিজে পিশাচ হয়ে আটকে রইলেন। পাপ, এ বড় পাপ। সূর্য পশ্চিম দিগন্তে ডুবতে শুরু করেছে। লাল আভা ছড়িয়ে পড়েছে শ্মশানের ওপর। বেলগাছটার ছায়া দীর্ঘ হয়ে ঠিক রুদ্রর পায়ের কাছে এসে পড়েছে। হঠাৎ রুদ্রর মনে হলো গাছটার মগডাল থেকে কিছু একটা যেন ঝুলছে। ভালো করে তাকাতেই বুকটা ছ্যাঁত করে উঠল। ওটা কি কোনো পুরনো ছেঁড়া কাপড়, নাকি বইতে, নাকি ফাঁসির দড়ি? হঠাৎ কানের কাছে খুব স্পষ্ট অথচ খুব ধীর লয়ে একটা শব্দ ভেসে এলো। খট খট। শুকনো পাতার উপর দিয়ে কাঠের খড়ম পায়ে কেউ যেন হেঁটে আসছে, অথচ আশেপাশে কেউ নেই। রুদ্রর বৈজ্ঞানিক মন প্রথমবারের জন্য এক আদিম ভয়ের শিহরণ অনুভব করল। সে কি হ্যালুসিনেশন দেখছে? মুহূর্তের বিভ্রম, তারপরেই সব শান্ত। খড়মের সেই হাড় হিম করা শব্দটা যেন মিলিয়ে গেল শুকনো পাতার মর্মর ধ্বনিতে। রুদ্র জোরে একবার মাথাটা ঝাঁকাল। না, ওসব কিছু না। দীর্ঘ জার্নির ক্লান্তি আর গৌরী পিসির ওই পাগলামি মেশানো কথাগুলোই হয়তো আমার মনে কোনো অলিক ছায়ার জন্ম দিয়েছে। না, পাশে দাঁড়ানো সদানন্দবাবুর অবস্থা তখন তথৈবচ। ভয়ের চোটে ভদ্রলোকের গায়ের ফর্সা রং তামাটে হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি এমনভাবে এদিক ওদিক তাকাচ্ছেন যেন এই বুঝি মাটি ফুঁড়ে যমদূত এসে দাঁড়াবে। আগে ডাক্তারবাবু। সদানন্দবাবুর গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, যেন কেউ চেপে ধরেছে টুঁটিটা। আইজ আর মাপজোক থাক, বেলা পইরাইলো। ওই দেখেন শ্মশানের দিক থেকে কেমন একটা পচা গন্ধ আইতেছে। চলেন পালায়া যাই। জায়গাটা খুব একটা সুবিধা নয় মশাই, একদম সুবিধা নয়। রুদ্র পকেট থেকে রুমাল বের করে চশমাটা মুছতে মুছতে একটু হাসল। হাসিটা ম্লান, কিন্তু তাতে তাচ্ছিল্য স্পষ্ট। পালিয়ে যাবেন? সে কি সদানন্দবাবু, আপনি না জমি জায়গার কারবার করেন? আরে মরা মানুষের ভিটে দেখে যদি এমন পিলে চমকে যায়, তবে প্রমোটিং করবেন কি করে শুনি? হ্যাঁ? সদানন্দবাবু ঢোক গিলে বললেন, আগে প্রমোটিং করি স্যার, কিন্তু ভূতের শ্রাদ্ধ করি না। ওই গাছতলায় আমি আর এক মুহূর্ত নাই। হ্যাঁ, আপনি চলেন, আমরা কাল আসুন খন, লট বহন নিয়ে আসুন। লোক লস্কর নিয়ে আইলে কিছু হইব না। চলুন।
আমার পক্ষে রোজ রোজ এই কলকাতা থেকে আসা যাওয়া সম্ভব নয়। তাছাড়া কাল সকাল থেকেই পাঁচিল ভাঙার কাজ শুরু করতে হবে। লেবাররা এসে কি ভাঙবে সেটা তো দাগিয়ে দিতে হবে। আমি আজ রাতে এখানেই থাকছি। আপনি থাকবেন এখানে এই পোড়ো বাড়িতে একা একা? সদানন্দ বাবুর চোখ কপালে উঠল। একা কেন হব? আমার সঙ্গে আমার বিজ্ঞান আছে, লজিক আছে। ড্রাইভার। রুদ্র ড্রাইভারকে ইশারা করল। শুনুন, আপনি বরং আমার গাড়িতে করে স্টেশনে চলে যান। ড্রাইভার আপনাকে ড্রপ করে দেবে। কাল খুব সকালে মিস্ত্রিদের নিয়ে চলে আসবেন। আমি ততক্ষণে বাড়ির ভেতরটা একটু গুছিয়ে নিই। অবশ্য একজন চাকরকে দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করাই আছে। সদানন্দবাবু যেন হাতে স্বর্গ পেলেন। তিনি দ্বিরুক্তি না করে এক প্রকার ছুটেই গাড়িতে গিয়ে উঠলেন। তবে জানলা দিয়ে শেষবারের মতো মুখ বাড়িয়ে বললেন, ডাক্তারবাবু, জেদ করতেছেন করেন, কিন্তু ওই রাজবীরেতে ওই পিছনের দিকে জানলাটা খুলবেন না। আর আর যদি কেউ নাম ধরে ডাকে সাড়া দিবেন না। যান। হ্যাঁ, আমি চলি। গাড়িটা ধুলো উড়িয়ে গ্রামের মেঠো পথ ধরে অদৃশ্য হয়ে গেল। লাল টেল লাইটের আভা মিলিয়ে যেতেই রুদ্রর মনে হলো যেন সে এক ঝটকায় সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এখন সে একা। সামনে তার পূর্বপুরুষের এই বিশাল কঙ্কালসার অট্টালিকা, আর পিছনে সেই মহিরুহ, যেখানে জমে আছে 50 বছরের জমাট অন্ধকার। গ্রামের এক পরিচিত ভৃত্যকে দিয়ে আগেই খবর পাঠিয়ে বাড়ির একতলার একটা ঘর পরিষ্কার করানো হয়েছিল। রুদ্র পকেট থেকে টর্চটা বের করে জ্বালালো। টর্চের তীব্র আলো গিয়ে পড়ল বাড়ির নোনা ধরা দেওয়ালে। বিশাল সব থামগুলো যেন এক একটা ক্লান্ত প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। একসময় যে বাড়িতে হাজারো মানুষের আনাগোনা ছিল, আজ সেখানে কেবল চামচিকের রাজত্ব। দরজার মোর্চে ধরা তালাটা চাবি দিয়ে খুলতে বেশ কসরত করতে হলো। কক কক শব্দ করে ভারী কাঠের দরজাটা খুলে গেল। যেন এক ক্ষুধার্ত দৈত্য হাঁ করল। ভিতরে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। বহুদিনের বন্ধ বাতাস, ধুলো আর ব্লিচিং পাউডারের একটা উগ্র ঝাঁঝ। রুদ্রর জন্য নির্দিষ্ট ঘরটা একতলার দক্ষিণ পশ্চিম কোণে। ঘরটা বেশ বড়, উঁচুতে কড়ি কাঠের ছাদ, মাঝখানে একটা প্রাচীন পালঙ্ক পাতা, তাতে তকতকে সাদা চাদর পাতা রয়েছে। রুদ্র একটা নামিয়ে রাখল। বাইরে তখন ঝপ করে সন্ধে নেমেছে। গ্রামের সন্ধে শহরের মতো ধীরে আসে না, আসে হঠাৎ করে, যেন কেউ কালো চাদর মুড়িয়ে দেয় প্রকৃতির গায়ে। ওদিকে ঝিঁঝি পোকার ডাক শুরু হয়েছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশার উপদ্রব। রুদ্র অভ্যস্ত হাতে ব্যাগ থেকে মশা তাড়ানোর স্প্রেটা বার করল। কিন্তু তার মনে হলো শুধু মশাই তো এখানকার শত্রু নয়। পুরনো বাড়ি, সাপখোপের উপদ্রব থাকাটাই স্বাভাবিক। বিজ্ঞানে বিশ্বাসী রুদ্র অলৌকিকতাকে ভয় পায় না, কিন্তু লৌকিক বিপদকে সে সমীহ করে। ব্যাগ থেকে একটা বাদামি কাঁচের বোতল বের করল সে। কার্বলিক অ্যাসিড, উগ্র আর কটু গন্ধ। রুদ্র টর্চটা বগলে চেপে বোতলের ছিপিটা খুলল। সারা ঘরের কোণে কোণে, দরজার চৌকাঠে সাবধানে অ্যাসিড ছড়াতে শুরু করল সে। তার মনোসংযোগ ছিল মাটির দিকে, যাতে সাপ বা বিষাক্ত পোকা ঘরে ঢুকতে না পারে। কিন্তু জানলার কাছে আসতেই তার হাতটা থমকে গেল। জানালাটা ভাঙা, কয়েকটা গরাদ নেই, আর সেই ভাঙা গরাদের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাড়ির পিছনের অংশটা। অন্ধকার তখন গাঢ় হয়েছে। রুদ্র অনিচ্ছা সত্ত্বেও টর্চের আলোটা ফেলল বাইরের দিকে। আলোর তীব্র রেখাটা
ঝোপঝাড় ভেদ করে সোজা গিয়ে পড়ল সেই বেলগাছটার উপর। অদ্ভুত, দিনের আলোয় গাছটাকে যেমন দেখাচ্ছিল এখন আর তেমন লাগছে না। টর্চের আলোয় গাছটার সাদাটে ডালপালাগুলোকে মনে হচ্ছে যেন অজস্র হাড়গিলে হাত আকাশপানে আর্তনাদ করে আছে। আর সেই ঘন ডালপালার আড়ালে অন্ধকারটা যেন বড় বেশি জ্যান্ত। রুদ্রর মনে হলো অ্যাসিডের কটু গন্ধ ছাপিয়েও বাতাসেও ভারী গন্ধ অন্য কিছুর একটা মিশে আছে। আর সেই গাছটার নিচে সেখানে টর্চের আলো পৌঁছাচ্ছে না। সেখানে কি কেউ দাঁড়িয়ে আছে? আচ্ছা, একটা অবয়ব। বুকটা ছ্যাঁত করে উঠল রুদ্রর। এটা কি মনের ভুল, নাকি একলা থাকার ভীতি? সে দ্রুত হাতে জানলাটা বন্ধ করতে গেল, কিন্তু পাল্লাটা এতই জরাজীর্ণ যে নড়ল না। অগত্যা সে জানালার নিচে মাটিতে ভালো করে কার্বলিক অ্যাসিড ঢেলে দিল। মনে মনে বলল, সাপখোপ আটকানোর ব্যবস্থা তো হলো, কিন্তু মনের ভুল আটকানোর অ্যাসিড তো কোনো রসায়নাগারে তৈরি হয়নি। টর্চটা নিভিয়ে দিল রুদ্র। ঘর এখন মোমবাতির আলোয় আলোকিত। রুদ্রর মনে পড়ে গেল সদানন্দ বাবুর শেষ কথাটা, যদি কেউ নাম ধরে ডাকে সাড়া দেবেন না। বাইরে তখন শোঁ শোঁ করে হাওয়া দিচ্ছে, আর সেই হাওয়ার শব্দে মনে হচ্ছে বেলগাছটা যেন ফিসফিস করে কিছু বলছে। রুদ্র কান খাড়া করল, কিন্তু না, কোনো কথা নয়। কিন্তু একটা ছন্দ আছে, একটা সুর আছে। শহরের কোলাহল থেকে বহু দূরে এই গভীর নির্জনতার একটা আলাদা মাদকতা আছে। রুদ্র সেটা বেশ উপভোগ করছিল। সঙ্গে আনা শুকনো খাবার, কয়েকটা বিস্কুট আর কেক দিয়ে রাতের খাওয়াটা সেরে নিয়েছিল সে। ভারী খাবার খাওয়ার ইচ্ছে ছিল না, আর এই পোড়ো বাড়িতে রান্নার আয়োজন করাটাও বিলাসিতা। পালঙ্কের ওপর আধ শোয়া হয়ে রুদ্র একটা বই খুলে বসল। পাশে রাখা হারিকেনটার সলতেটা একটু কমিয়ে দিয়েছে সে। কাচের চিমনিতে জমে থাকা কালের আস্তরণ ভেদ করে যেটুকু আলো বেরোচ্ছে তাতে ঘরটার কোণগুলো আরো বেশি অন্ধকার মনে হচ্ছে। বইয়ের পাতায় চোখ থাকলেও রুদ্রর মনটা পড়েছিল জানলার বাইরে। গ্রামের রাত এত নিঝুম হতে পারে কলকাতার মতো শহরে বসে তা কল্পনাও করা যায় না। ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর মাঝে মধ্যে নাম না জানা নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ ছাড়া কোথাও কোনো সাড়া শব্দ নেই। পড়তে পড়তে কখন যে চোখের পাতা ভারী হয়ে এসেছিল রুদ্র নিজেও বুঝতে পারেনি। বইটা বুকের উপর খোলা অবস্থাতেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল সে। একটা আরামদায়ক শান্ত ঘুম তাকে আচ্ছন্ন করে ফেলেছিল ধীরে ধীরে। আর এমন সময় হঠাৎ খসখস খসখস করে একটা শব্দ হলো। শব্দটা খুব জোরালো নয়, কিন্তু এই মৃতপ্রায় নিস্তব্ধতায় সেটা যেন কানের পর্দায় হাতুড়ির মতো বাজল। রুদ্রর ঘুমটা এক ঝটকায় ভেঙে গেল। বুকের ওপর থেকে বইটা ধরফর করে সরিয়ে সে উঠে বসল। শব্দটা ঘরের ভেতর থেকে আসেনি, এসেছে ঠিক জানলার বাইরে থেকে। চোখ কচলে জানলার দিকে তাকাতেই রুদ্রর মেরুদণ্ড দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। হারিকেনের কাঁপা কাঁপা আলোয় তার মনে হলো জানলার ভাঙা গড়াদের পাশ থেকে
একটা কালো ছায়া যেন খুব দ্রুত সরে গেল। কেউ কি দাঁড়িয়েছিল ওখানে, নাকি ওটা মনের ভুল? বুকের ভিতর হৃৎপিণ্ডটা তখন পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে। রুদ্র হাতড়ে বালিশের নিচ থেকে টর্চ লাইটটা বের করল। টর্চটা বাগিয়ে ধরে নিঃশব্দ পায়ে সে এগিয়ে গেল জানলার দিকে। বাইরেটা এখন ঘুটঘুটে অন্ধকার। অমাবস্যার কাছাকাছি সময়, তাই চাঁদের আলোর ছিটে ফোঁটাও নেই। রুদ্র টর্চের সুইচটা টিপল, কিন্তু জ্বলল না। হ্যাঁ, এ কি? আরে টর্চটার আবার কি হলো? রুদ্রর ভুঁড়ু কুঁচকে গেল। নতুন ব্যাটারি ভরে এনেছে, না জ্বলার তো কোনো কারণ নেই। সে আবার সুইচটা টিপল, কিন্তু আবার কোনো আলো নেই। এক অদ্ভুত যান্ত্রিক গোলযোগ। অথচ এই মুহূর্তে আলোটা তার ভীষণ দরকার। একটা অজানা আশঙ্কায় তার গলা শুকিয়ে এলো। সে হাতের তালুর ওপর টর্চটা দুবার জোরে ঠুকল, তবুও সেই একই অবস্থা। অন্ধকারে সে চোখ সয়ে নেওয়ার চেষ্টা করল, আর ঠিক তখনই তার দৃষ্টি আটকে গেল সেই অভিশপ্ত বেল গাছটার দিকে। অন্ধকারের মধ্যেও গাছটার অবয়ব দেখে বোঝা যাচ্ছে সেই ঘন কালো ডালপালার ভিড়ে অনেকটা উঁচুতে সাদা মতো কিছু একটা ঝুলছে। ওটা কি কোনো কাপড় নাকি? রুদ্রর মনে হলো জিনিসটা স্থির নয়, হাওয়ায় সামান্য দুলছে। অনেকটা ফাঁসির দড়ি থেকে ঝুলে থাকা কোনো ভারী বস্তুর মতো। দৃশ্যটা এতটাই অস্পষ্ট এবং অস্বস্তিকর যে রুদ্রর শ্বাস আটকে যাবার উপক্রম হলো। বিজ্ঞান মনস্ক ডাক্তার রুদ্র এই প্রথমবার নিজের চোখের উপর বিশ্বাস রাখতে পারল না। ওটা কি সত্যি কিছু, নাকি জানলার কাছে হারিকেনের আলোর প্রতিফলন? সে অস্থির হয়ে নিজের হাত ঘড়িটার দিকে তাকালো। তার মনে হচ্ছিল যেন যুগ যুগ ধরে সে এই ঘরে বন্দী হয়ে আছে। নিশ্চয়ই এখন মাঝরাত, কিন্তু ঘড়ির রেডিয়াম দেওয়া কাঁটা বলছে রাত মাত্র 9:10। শহরের হিসেবে এটা তো সন্ধে, অথচ এখানে মনে হচ্ছে যেন গভীর রাত। রুদ্র শরীরটা কেমন যেন হাঁসফাঁস করতে লাগলো। ঘরের ভেতরের ভ্যাপসা গরম, কার্বলিক অ্যাসিডের ঝাঁঝালো গন্ধ, আর এই দম বন্ধ করা ভয়, সব মিলিয়ে তার মনে হলো এক্ষুনি একটু খোলা বাতাস দরকার, নইলে সে শ্বাস নিতে পারবে না। ঘরের চার দেওয়াল যেন তার দিকে চেপে আসছে। না, লজিক, শান্ত হ রুদ্র, শান্ত হ। বীর করে নিজেকেই বলল সে। হাতের টর্চটা সে আরেকবার জোরে ঝাঁকাল। এবার জ্বলে উঠল আলো। তীব্র সাদা বিম। রুদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলল। ব্যাটারিটা মনে হয় কানেকশন লুজ ছিল। আলোটা একবার জানলার বাইরে ফেলল সে, ওই বেল গাছটার দিকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই সাদা ঝুলন্ত বস্তুটাকে আর দেখা গেল না। কেবল শুকনো ডালপালা আর পাতার জটলা। হ্যালুসিনেশন রুদ্র, হ্যালুসিনেশন। রুদ্র নিজেকে আশ্বস্ত করল। সে ভাবল অতিরিক্ত ক্লান্তি আর এই পরিবেশের প্রভাব। কিন্তু ঘরের ভিতর যে আর থাকা যাচ্ছে না। একটু বাইরে বাতাসে হাঁটলে হয়তো মাথাটা পরিষ্কার হবে। রুদ্র টর্চটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। ভারী হুড়কোটা নামিয়ে দরজা খুলতেই এক ঝলক ঠান্ডা বাতাস এসে তার মুখে লাগলো। সে দরজাটা ভালো করে ভেজিয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। সামনেই আগাছায় ভরা উঠোন।
ঘরের ভেতরে সেই ভ্যাপসা দম বন্ধ করা পরিবেশের চেয়ে বাইরের এই খোলা বাতাস অনেক স্বস্তির। সদর ফটক পেরিয়ে সে রাস্তায় এসে দাঁড়াল। বীরভূমের সেই পরিচিত লাল মোড়াম বিছানো রাস্তা, তার উপর ছড়িয়ে আছে অজস্র ছোট ছোট কাঁকড় আর নুড়ি পাথর। রুদ্র পকেটে হাত দিয়ে আনমনে হাঁটতে শুরু করল। রাত তখনও 9:30 পেরোয়নি, অথচ গ্রামটা যেন গভীর ঘুমে আচ্ছন্ন। কেবল দূরের কোনো ঝোপ থেকে ভেসে আসা রাত জাগা পাখির ডাক সেই নিস্তব্ধতাকে মাঝে মাঝে ফালি ফালি করে দিচ্ছে। এমন সময় হঠাৎ মটমট করে পেছন থেকে শুকনো ডাল ভাঙার আওয়াজ ভেসে এলো। কেউ যেন তার খুব কাছেই পা ফেলল। রুদ্রর শরীরের পেশিগুলো শক্ত হয়ে গেল। সে চকিতে ঘুরে দাঁড়ালো, টর্চের সুইচ টিপে আলো ফেলল পেছনের রাস্তায়। আলোর বৃত্তটা সেখানে গিয়ে পড়ল। সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। রুদ্র নিজের বাড়ির দিকে মুখ করে, অর্থাৎ রুদ্রর দিকে পিঠ ফিরিয়ে। মূর্তিটা স্থবির, যেন যেন পাথরের তৈরি। রুদ্রর ভুঁড়ো কুঁচকে গেল। লোকটার আপাদ মস্তক একটা জরাজীর্ণ কালচে কম্বলে মোড়া। ভাদ্র মাসের এই সময়টায় রাতে হালকা হিম পড়ে বটে, কিন্তু তাই বলে এমন সর্বাঙ্গ ঢেকে কম্বল মুড়ি দেওয়ার মতো শীত এখনো পড়েনি। লোকটার দাঁড়ানোর ভঙ্গিটাও বড় অদ্ভুত, একদম সোজা, কোনো নড়াচড়া নেই। কে ওখানে? রুদ্রর গলার আওয়াজটা নিজের কানে একটু অচেনা ঠেকল। সাহসে ভর করে সে এগিয়ে গেল কয়েক পা। এত রাতে এখানে কি করছেন? কিন্তু মূর্তিটা তখনও নিরুত্তর। রুদ্র আরো কাছে এগিয়ে গেল। টর্চের আলোটা এখন সরাসরি লোকটার ওপর। কম্বলটা এতটাই পুরনো যে জায়গায় জায়গায় তালি দেওয়া আর ধুলায় ধূসর। লোকটা এক দৃষ্টে তাকিয়ে আছে ওই পুরো বাড়িটার দিকেই। শুনতে পাচ্ছেন? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। রুদ্রর গলায় এবার বিরক্তি আর সামান্য ধমকের সুর। খুব ধীরে, যেন একটা হাড়ের জোড়া খুলছে এমন ভাবে লোকটা ঘাড় ঘোরালো। কম্বলের আড়াল থেকে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু গভীর কোটরে বসে যাওয়া দুটো চোখ টর্চের তীব্র আলোতেও জ্বলজ্বল করছে। তুমি তো রুদ্র ভট্টাচার্য, তাই না? গলার স্বরটা কেমন যেন ফ্যাঁসফ্যাঁসে, যেন বহু বছর অব্যবহৃত থাকার পর কোনো মরচে ধরা যন্ত্র চালু হলো। কিন্তু সেই স্বরে কোনো পাগলামি নেই, আছে এক অদ্ভুত স্থিরতা। রুদ্র চমকে উঠল। এই জনমানবহীন প্রান্তরে মাঝরাতে এক আগন্তুক তাকে নাম ধরে ডাকছে। সে দুপা পিছিয়ে গেল অজান্তেই। আপনি আপনি আমার নাম জানলেন কি করে? কে আপনি? লোকটা কম্বলের ভেতর থেকে একটা শুকনো হাসি হাসল। শব্দটা অনেকটা শুকনো পাতার উপর দিয়ে সাপ চলে যাওয়ার মতো শোনালো। নাম জানবো না? এ আর এমন কি কঠিন কাজ? গ্রামের বাতাস বড় দ্রুত খবর বয় গো। ভট্টাচার্য বংশের শেষ প্রদীপ বিলেত ফেরত ডাক্তার পৈতৃক ভিটে বেচতে এসেছে। এ খবর তো এখন কালীপুরের কাক ছিল জানে। তোমাকে না চেনাটাই যে এখন অস্বাভাবিক বাবা। লোকটার কথাগুলো এত যুক্তিযুক্ত এবং গুছিয়ে বলা যে রুদ্রর মনের প্রাথমিক ভয়টা মুহূর্তেই কেটে গেল।
পাগল বা মাতাল হলে এত স্পষ্ট উচ্চারণে কথা বলতো না, হয়তো গ্রামেরই কোনো ভবঘুরে। রুদ্র টর্চটা একটু নামাল। তা এত রাতে আমার বাড়ির সামনে কি দেখছিলেন? লোকটা উত্তর না দিয়ে ধীরে ধীরে পা ফেলে বাড়ির বাঁদিকের সীমানা প্রাচীরের কাছে সরে গেল, যেখান থেকে বাড়ির পেছনের অংশটা অর্থাৎ সেই বেল গাছটা দেখা যায়। অন্ধকারে গাছটাকে একটা বিশাল দৈত্যের মতো দেখাচ্ছে। সেদিকে তাকিয়ে লোকটা বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলল। মানুষের মন বড় বিচিত্র, বুঝলে? তারা যাকে চেনে না তাকেই ভয় পায়, আর যাকে ভয় পায় তাকে ঘৃণা করে। মানে? তোমার দাদু বিশ্বম্ভর বাবু, লোকটাকে মৃত্যুর পর মানুষ যতটা ভয় পেয়ে এলো, অতটা ভয় না পেলেও বোধহয় চলতো। উনি মানুষটা বড় ভালো ছিলেন গো, বড্ড ভালো। রুদ্রর কানটা খাড়া হয়ে গেল। আজ সারাদিন সে কেবল নেতিবাচক কথাই শুনেছে। সদানন্দবাবু থেকে শুরু করে গৌরী পিসি সবাই দাদুকে ব্রহ্মদৈত্য, অভিশপ্ত বা পিশাচ বলে সম্বোধন করেছেন। এই প্রথম কেউ সম্পূর্ণ উল্টো সুরে কথা বলছে। রুদ্রর কৌতূহল এবার বাঁধ মানল না। সে কয়েক পা এগিয়ে গেল লোকটার কাছে, তারপর বলল, আপনি দাদুকে চিনতেন? লোকটা মাথা নাড়ল। চিনতাম বই কি, খুব কাছ থেকে চিনতাম। তখন আমার বয়স কম, শরীরটা শক্তপোক্ত ছিল। সব 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 নিজের চোখে দেখা, সব। শেষের কথাটা বলার সময় লোকটার গলায় এমন একটা বিষাদ আর রহস্য ফুটে উঠল যে রুদ্রর গায়ের লোম খাড়া হয়ে গেল। রুদ্রর মনে হলো এই সুযোগ হাতছাড়া করা যাবে না। শুনুন না, বাইরে এই ঠান্ডায় দাঁড়িয়ে না থেকে ভেতরে আসুন না, আমার ঘরে বসবেন, চলুন। লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে আস্তে বলল, জানতে চাও? জানার অধিকার তোমার আছে। রক্তের টান তো আর অস্বীকার করা যায় না। রুদ্র আর দেরি করল না। সে এক প্রকার আগ্রহের সাথেই লোকটাকে পথ দেখিয়ে সদর দরজা দিয়ে ভেতরে নিয়ে এলো। সেই বিশাল বড় ঘরটা এখন হারিকেনের ম্লান আলোয় আচ্ছন্ন। রুদ্র একটা নড়বড়ে কাঠের চেয়ার এগিয়ে দিল লোকটার দিকে। বসুন, আমি কি আপনার জন্য একটু জল? না 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 না, কিছু লাগবে না, কিছু না। লোকটা হাত তুলল। কম্বলের আড়ালে হাতটা অদ্ভুত রকম ফ্যাকাশে আর সরু। সে চেয়ারটায় বসল না, বরং জানলার কাছে গিয়ে দাঁড়ালো, যেখান থেকে ওই বেল গাছটা দেখা যায়। লোকটার গলার স্বরে এমন এক সম্মোহনী শক্তি ছিল যে রুদ্র চাইলেও চোখ সরাতে পারছিল না। বাইরে একটা ঝোড়ো হাওয়ার দাপট যেন হঠাৎ করে কোথা থেকে এসে ঘিরে ধরল। পাল্লা দিয়ে কাঁপতে লাগলো হারিকেনের শিখা। আগন্তুক বলে চললেন, যেন তিনি কোনো গল্প বলছেন না, বরং চোখের সামনে ভেসে ওঠা এক পুরনো চলচ্চিত্রের ধারাভাষ্য দিচ্ছেন। সেবার গ্রামে মড়ক লেগেছিল, কলেরা। তখন তো লোকে বলতো ওলা উঠা। রোজ সকালে চিতা জ্বলছিল,
গ্রামের মানুষ তখন দিশেহারা। ডাক্তার, বদ্যি, ওঝা সব ফেল। তোমার দাদু বিশ্বম্ভর ভট্টাচার্য ছিলেন মহাপণ্ডিত মানুষ। তিনি বুঝলেন এ সাধারণ কোনো রোগ নয়, এক অশুভ ছায়া যা গ্রামটাকে গিলে খেতে চাইছে। আপনি কি বলতে চাইছেন দাদু তন্ত্র সাধনা করে রোগ তাড়াতে চেয়েছিলেন? আরে এটা তো কুসংস্কার। লোকটা করুণ হাসল। সেই হাসিতে বিদ্রুপ নেই, আছে যেন গভীর বিষাদ। তারপর বলল, তোমরা যাকে কুসংস্কার বলো, বিপদে পড়লে সেটাই শেষ ভরসা হয়ে দাঁড়ায় ডাক্তারবাবু। বিশ্বম্ভর বাবু ছিলেন একজন গোঁড়া ব্রাহ্মণ। ত্রিসন্ধ্যা নিহিক করতেন, বইতে সব সময় ধপধপ করত। কিন্তু এর বাইরেও তিনি এমন কিছু বিদ্যা জানতেন যা এই তল্লাটের অন্য কেউ জানত না। কুলকুণ্ডলিনী জাগরণ থেকে শুরু করে মারণ, উচাটন সব নখদর্পণে। তৎকালীন ধনী ব্যবসায়ী রামরতন হালদারের বাড়ির নিত্য সেবায়িত ছিলেন তিনি। আমি তখন নেহাতি কিশোর, কিন্তু ওনার ওই তেজদীপ্ত ব্যক্তিত্বের প্রতি আমার ছিল অমোঘ আকর্ষণ। ওনার ওই অগাধ জ্ঞানের পরিধির ছিটে ফোঁটাও যদি পাই, এই আশায় ওনার ছায়া সঙ্গী হয়ে থাকতাম সর্বদা। একটু থামল লোকটা। জানলার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে যেন সেই পুরনো দিনগুলো খুঁড়ে আনল। গ্রামের অবস্থা তখন ভয়াবহ। সকালে যে সুস্থ হেঁটে বেড়াচ্ছে, বিকেলে সে শ্মশানে। বিশ্বম্ভর বাবু তখন ধ্যানে বসে এক নিদান পেলেন। তিনি বললেন, গ্রামের সীমানায় এক অতৃপ্ত অপদেবতা বাসা বেঁধেছে। তাকে তুষ্ট করে বাঁধতে না পারলে এ মড়ক থামবে না। তিনি রামরতন বাবু আর গ্রামের মাতব্বরদের ডেকে বললেন, এ মড়ক ওষুধের কর্ম নয়, অপশক্তির গ্রাস। একমাত্র পথ হল মহা অষ্টমীর সন্ধিক্ষণে এক বিশেষ তান্ত্রিক যজ্ঞ, রুদ্রচণ্ডী যজ্ঞ। তিনি চোখে তখন এক অন্য আগুন দেখতে পাচ্ছিলেন। বিজ্ঞান যেখানে হার মেনেছে, সেখানে দাঁড়িয়ে তিনি একা লড়াই ঘোষণা করলেন। রুদ্রর চোখের সামনে যেন দৃশ্যটা ভেসে উঠল। লোকটা বলে চলেছে, সে এক বিভীষিকাময় সময়। একদিকে গ্রামের মেঠো পথ দিয়ে সারাদিন কেবল বলহরি হরিবোল ধ্বনি, একের পর এক লাশ বেরোচ্ছে। বাতাস ভারী হয়ে আছে পোড়া মাংসের গন্ধে আর স্বজন হারাদের কান্নায়। আর অন্যদিকে শেষ আশা নিয়ে মানুষ ভিড় করেছে এই ভট্টাচার্য বাড়ির উঠোনে। সবার চোখে আতঙ্ক, কৌতূহল, আর ওই মানুষটার উপর একটা অন্ধবিশ্বাস সকলের। বাড়ির উঠোন গোবর দিয়ে লেপা হয়েছে, মাঝখানে দাউ দাউ করে জ্বলছে যজ্ঞের আগুন। সেই আগুনের লাল আভা গিয়ে পড়েছে বিশ্বম্ভর ভট্টাচার্যের মুখে। পরনে রক্ত বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে কপালে টকটকে লাল সিঁদুরের তিলক। তিনি ঘেমে নেই একাকার, কিন্তু মন্ত্রোচ্চারণের এতটুকু কম্পন নেই। পাশে দাঁড়িয়ে আছে বছর 14 এক শীর্ণকায় কিশোর, নিশিকান্ত। তার হাতে পুজোর ডালি। বিশ্বম্ভর বাবু হুঙ্কার দিয়ে উঠলেন, নিশি,
দেরি করছিস কেন? মহাকাল লগ্ন বয়ে যাচ্ছে। রক্ত জবা আর বেলপাতাগুলো দে আমায়, শিগগির দে। কিশোর নিশি কাঁপা কাঁপা হাতে ফুল এগিয়ে দিল, তারপর বলল, দাদামশাই, ওই ওই শ্মশানের দিক থেকে শেয়াল ডাকছে বড্ড। ডাকুক। বিশ্বম্ভর বাবু যজ্ঞকুণ্ডে ঘি ঢাললেন। আগুনের শিখা যেন আকাশ ছুঁতে চাইল। তিনি গ্রামের মোড়লের দিকে তাকিয়ে বললেন, আপনারা কেউ গণ্ডির বাইরে যাবেন না। রামরতন বাবু, আপনি দক্ষিণ দিকের প্রদীপটা নিভতে দেবেন না, ওটা নিভলেই কিন্তু বিপদ। রামরতন হালদার, যিনি দাপুটে এক ধরনের জমিদার গোছের মানুষ ছিলেন, তিনিও সেদিন ভয়ে জড়সড়। হাত জোর করে বললেন, ঠাকুরমশাই, আপনি যা বলবেন তাই হবে। শুধু আমাদের বাঁচান। আমার ছোট নাতিটারও আজ শরীর গরম দেখলাম। বিশ্বম্বর বাবু কোনো উত্তর দিলেন না। তিনি তখন এক মনে মাটি দিয়ে তৈরি এক অদ্ভুত মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করছেন। মূর্তিটা মাত্র কয়েক ঘন্টায় তৈরি। কোনো সুগঠিত প্রতিমা নয়, এক ভয়াল দর্শন দেবী মূর্তি, যিনি একাধারে রক্ষা করতি আবার প্রলয়ঙ্করী। তার চোখের মনি টকটকে লাল, জিভ লক লক করছে। মন্ত্রের আওয়াজে চারপাশ গম গম করছে। আকাশ কালো করে মেঘ জমেছে, যেন প্রকৃতিও এই অসম লড়াই দেখছে। কিন্তু বাইরে এই গম্ভীর পরিস্থিতির ঠিক উল্টো ছবি তখন বাড়ির অন্দরমহলে। বাইরে যখন তোমার দাদু গ্রাম বাঁচানোর জন্য জমে মানুষে টানাটানি লড়াই চলছে, তখন ঘরের ভেতর চলছে আরেক ঘটনা। তোমার জেঠু, মানে বিশ্বম্ভর বাবুর বড় ছেলে, তখন বছর 10 বয়স হবে, ভয়ঙ্কর ওলা উঠায় আক্রান্ত। সকাল থেকেই বমি আর দাস্ত, শরীর নীল হয়ে গেছে, বিছানায় শুয়ে চটপট করছে আর জল চাইছে। তোমার ঠাকুমা ছেলের শিয়রে বসে পাগলের মতো কাঁদছেন। ভাবো ভাবো একবার পরিস্থিতিটা। ঘরের ভেতর নিজের ঔরসজাত সন্তান বিনা চিকিৎসায় বিনা পথ্যে ধুঁকছে, আর বাইরে বাবা বসেছেন গ্রাম বাঁচাতে। তোমার ঠাকুমা একবার জানালার গড়াদের ধারে এসে চিৎকার করে বলেছিলেন, ওগো শুনছো শুনছো গো, খোকা কেমন করছে, একবার এই ঘরে এসো, তোমার যজ্ঞি রেখে এসো গো। কিন্তু বিশ্বম্বর বাবু তিনি মন্ত্র থামাননি। চোখ দিয়ে জল গড়িয়ে গাল বেয়ে পড়ছিল, কিন্তু তিনি আসন ছাড়েননি। তিনি জানতেন আসন ছাড়লে যজ্ঞ পণ্ড হবে, আর তাহলে শুধু তার ছেলে নয়, গোটা গ্রামটা মরে সাফ হয়ে যাবে। কি কঠিন পরীক্ষা বলতো। এক হাতে পুত্রের মৃত্যুশয্যা আর অন্য হাতে গ্রামের রক্ষা। তিনি দ্বিতীয়টা বেছে নিয়েছিলেন। যজ্ঞ যখন শেষ হলো, আকাশ ফাটিয়ে বৃষ্টি নামলো, আর সেই বৃষ্টির জলেই নিভে গেল যজ্ঞের আগুন। আর ঠিক সেই মুহূর্তেই ঘরের ভেতর থেকে ভেসে এলো তোমার ঠাকুমার বুক ফাটা কান্না। তোমার জেঠু তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ঘরের মধ্যে নেমে এলো এক অটুট নিস্তব্ধতা। রুদ্রর যুক্তিবাদী মনের ভিত যেন নড়ে গেছে। সে ফিসফিস করে বলল, তারপর এবার সেই আগন্তুক রুদ্রর খুব কাছে এগিয়ে এলো।
তার সেই কোটরে বসা চোখ দুটো দিয়ে রুদ্রর অন্তরাত্মা পর্যন্ত যেন দেখে নিচ্ছে। গলার স্বর এবার আরো খাদে নামানো, যেন মাটির তলার অন্ধকার থেকে উঠে আসছে শব্দগুলো। ভেতর বাড়ি থেকে যখন কান্নার রোল উঠল, বিশ্বম্বর বাবু বুঝলেন সব শেষ। পুত্র শোকের মতো ভারী পাথর আর কিছু হয় না ডাক্তারবাবু। নিয়মে বলে, নিকটাত্মীয়দের মৃত্যু সংবাদ শোনা মাত্রই যজ্ঞস্থল ত্যাগ করতে হয়। অশৌচ শরীরে দেবকর্ম চলে না। কিন্তু বিশ্বম্ভর বাবু উঠলেন না। তার চোখের সামনে তখন ভাসছে গ্রামের শত শত মুমূর্ষ মানুষের মুখ। তিনি ভাবলেন, আমার এক ছেলে গেছে, কিন্তু গ্রামের হাজার ছেলের প্রাণ তো বাঁচাতে হবে। তিনি অশৌচ শরীরে চোখে জল আর বুকে পাথর চেপে যজ্ঞ চালিয়ে গেলেন। কিন্তু মন তো আর পাথর নয়। পুত্র শোকে তাঁর ধীশক্তি আচ্ছন্ন হল। যে মুহূর্তে তাঁর মহরক্ষা মন্ত্র পড়ার কথা, অবচেতন মনের ভুলে তাঁর মুখ দিয়ে বেরিয়ে গেল সম্পূর্ণ উল্টো মন্ত্র। বন্ধন আর মুক্তির এক ভয়ানক মিশ্রণ। আর ঠিক তখনই প্রলয় শুরু হলো। হঠাৎ যজ্ঞের সেই লেলিহান আগুনের রং বদলে গেল। লাল থেকে দপ করে হয়ে গেল যেন কুচকুচে কালো। মনে হলো পাতাল থেকে আলকাতরার মতো অন্ধকার লিক লিক করতে করতে উঠে এসে গ্রাস করেছে আগুনকে। আর ঠিক সেই মুহূর্তে বাড়ির পিছনের ওই প্রাচীন বেল গাছটা থেকে ভেসে এলো একটা পৈশাচিক হুঙ্কার। অশৌচ অবস্থায় দৈব শক্তির আহ্বান করায় সেই শুভ শক্তি এক ভয়ানক সত্তায় পরিণত হলো। বিশ্বম্ভর বাবু বুঝতে পারলেন তার ভুল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অনেক। কি ভয়ানক দৃশ্য! বিশ্বম্বর বাবু যজ্ঞকুণ্ড ছেড়ে ছিটকে সরে এলেন। তিনি আর্তনাদ করে উঠলেন, জ্বলছে জ্বলছে, আমার ভিতরটা জ্বলে যাচ্ছে নিশি, জ্বলে যাচ্ছে, জ্বলছে। মনে হচ্ছিল অদৃশ্য কেউ যেন তাঁর শিরা উপশিরায় ফুটন্ত সীসা ঢেলে দিয়েছে। তিনি পেটে হাত দিয়ে উঠোনে পাগলের মতো দৌড়তে লাগলেন। তার সেই ফর্সা শরীর চোখের নিমেষে নীল হয়ে গেল। যেন কেউ কালকুট বিষ মিশিয়ে দিয়েছে রক্তে। মুখ দিয়ে গল গল করে উঠে এলো কালো রক্ত। তিনি টলতে টলতে এগিয়ে আছড়ে পড়লেন ওই বেলগাছটার শিকড়ের ওপর। মাটিকে খামচে ধরে শেষবার গোঙালেন। তারপর সব শান্ত। ঘরের বাতাসে যেন সেই পোড়া মাংস আর রক্তের কাল্পনিক গন্ধ ভুর ভুর করতে লাগল। আগন্তুক চোখ মুছলেন, তারপর আবার বললেন, সেদিন রাতেই ঝড় থেমে গেল। আর অদ্ভুতভাবে পরদিন সকাল থেকে গ্রামে আর নতুন করে কারোর ওলা ওঠা হলো না। বরক থামল, গ্রামটা বাঁচল, কিন্তু তার বিনিময়ে গ্রাম হারালো তার রক্ষাকর্তাকে। বিশ্বম্ভর বাবু নিজের প্রাণ আর আত্মার বিনিময়ে গ্রামকে সাপ মুক্ত করলেন। কিন্তু আসল ব্যাপারটা শুরু হলো তারপর। যেহেতু তিনি অশৌচ শরীরে মন্ত্র ভুল করে অপঘাতে মারা গেছেন, তাই তাঁর আত্মা সদ্গতি পেল না।
তিনি পরিণত হলেন ব্রহ্মদৈত্যে। শাস্ত্র বলে, অতি বড় ব্রাহ্মণ যদি অপমৃত্যুর শিকার হন এবং অতৃপ্ত থাকেন তবে তিনি ব্রহ্মদৈত্য হন। তিনি ওই বেল গাছটাকেই নিজের আস্তানা বানালেন। রুদ্রর মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। শ্রাদ্ধের কাজ চলাকালীনই এই বাড়িতে শুরু হলো এক ভুতুড়ে অধ্যায়। বাড়ির ঝি চাকররা ফিসফিস করে বলতো তারা নাকি রাতে বিশ্বম্ভর বাবুকে পায়চারি করতে দেখেছেন। যেদিন শ্রাদ্ধ হলো সেদিন রাতে দেখা গেল ওই 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 বেলগাছটা আগাগোড়া শুকিয়ে কাঠ হয়ে গেছে, যেন মাছ পড়েছে তাতে। মাঝে মাঝে চাঁদনি রাতে দেখা যেত গাছের ছাল বেয়ে রক্তের মতো লাল আঠা গড়িয়ে পড়ছে। আর সকালে গাছের তলায় মরে পড়ে থাকতো কাক, চিল, কখনো বা শেয়াল। তাদের শরীরগুলো মোচড়ানো, যেন কেউ আছাড় মেরেছে। ভয় আর শোকের ছায়ায় এই বাড়িটা হয়ে উঠল একটা শ্মশানপুরী। তোমার ঠাকুমা আর সইতে পারলেন না। তিনি ঠিক করলেন এই অভিশপ্ত ভিটে আর নয়। একমাত্র বেঁচে থাকার সম্বল ছোট ছেলে মনীন্দ্র, মানে তোমার বাবা, তাকে নিয়ে তিনি গ্রাম ছাড়লেন। আর সেই থেকেই এই ভিটে খাঁ খাঁ করছে। আর ওই বেলগাছের ওই সত্তা অপেক্ষা করছে, অনন্ত অপেক্ষা। লোকটা থামল। ঘরের ভেতর এখন পিন পতন নিস্তব্ধতা। হারিকেনের তেল ফুরিয়ে আসছে, সলতেটা দপদপ করছে। রুদ্র ডাক্তার মন এতক্ষণ যুক্তির বাঁধ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু গল্পের তোড়ে তা ভেসে গেছে। সে নিজেকে সামলে নিয়ে একটু কেশে গলা পরিষ্কার করল, তারপর বলল, তার মানে আপনি বলতে চাইছেন আমার দাদু মানে বিশ্বম্ভর ভট্টাচার্য ব্রহ্মদৈত্য হয়ে ওই গাছেই আছেন? তিনি ওখানেই আছেন। রুদ্র এবার একটু হাসার চেষ্টা করল। হাসিটা শুষ্ক কিন্তু তাচ্ছিল্য মেশানো। আমি তো এ বাড়িতে এসেছি প্রায় ঘন্টা 6 হলো। কই, দাদুর তো কোনো দেখা পেলাম না একবারও। তা তিনি কি নাতিকে চিনতে পারছেন না নাকি? লোকটা রুদ্রর দিকে তাকালো, সেই দৃষ্টিতে করুণা। তিনি সস্তার জাদুকর নন যে যখন তখন খেলা দেখাবেন। তিনি কারোর অনিষ্ট করেন না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায়। গ্রামের সবাই জানে অমাবস্যার রাতে আজও বেলগাছের ডালে ওনার পৈতে আর উত্তরীয় ঝুলতে দেখা যায়। বাতাসের শব্দে ওনার দীর্ঘশ্বাস শোনা যায়। রুদ্রর ধৈর্যের বাঁধ এবার ভাঙল। সে বিরক্ত হয়ে বলল, আরে দেখুন মশাই, আপনি গল্পটা বেশ গুছিয়েই বললেন, কিন্তু আপনি এত নিখুঁত ডিটেলস জানলেন কি করে? আর এত রাতে এই গল্প শোনানোর পেছনে আপনার মতলবটা কি শুনি? আমি বাড়িটা বিক্রি করব শুনে কি আমাকে ভয় দেখিয়ে ভাগাতে চাইছেন নাকি, যাতে কম দামে কেউ জমিটা হাতাতে পারে? না না, আমাকে আপনি পরিষ্কারভাবে সব কিছু বলতে পারেন। মনে রাখবেন, আমার কাছে ওসব চলবে না। হ্যাঁ, আপনার যদি কিছু টাকার প্রয়োজন হয় সোজাসুজি বলুন না, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু দয়া করে এই বুজরুকি বন্ধ করুন, বুঝলেন? লোকটা শব্দ করে হাসল না, কেবল তার কাঁধ দুটো দুলে উঠল। টাকার বড় অহংকার না ডাক্তারবাবু? মরা মানুষের কি টাকা লাগে?
কথাটা শেষ করে লোকটা তার গায়ের সেই জরাজীর্ণ ধুলো মাখা কম্বলটা আস্তে আস্তে সরাতে শুরু করলেন। রুদ্রর চোখের সামনে তখন এক অবিশ্বাস্য দৃশ্য। কম্বলটা সরে যেতেই বেরিয়ে এলো ভেতরের মানুষটা, কিন্তু তাকে মানুষ বলা কি চলে? শরীর বলতে কিছু নেই, কেবল হাড়ের কাঠামো, তার উপর অতি জরাজীর্ণ কালচে চামড়া লেপ্টে আছে। পাঁজরের হাড়গুলো গোনা যাচ্ছে, কিন্তু সবচেয়ে ভয়ানক তার মুখটা। চোখ দুটো গভীর গর্তে ঢোকানো, গাল বসা আর চামড়া এতটাই কুঁচকানো যে মনে হচ্ছে কোনো মমি কথা বলছে। এ কোনো জীবিত মানুষের চেহারা হতে পারে না। সেই কঙ্কালসার মূর্তি ফ্যাস ফ্যাসে গলায় বলল, আমি নিশি, সেই নিশিকান্ত যে বিশ্বম্ভর বাবুর সঙ্গে ছায়ার মতো ঘুরত। আমি তোমায় যা যা বললাম তার একটা বর্ণ মিথ্যে নয় খোকা। আমি মিথ্যে বলতে পারি না, কারণ বার্ধক্যজনিত কারণে আমি সেই কবেই মারা গেছি। বিশ্বম্ভর বাবুর সঙ্গে আমিও আটকা পড়ে গেছি এই মায়ার বাঁধনে। তিনি আমায় বলেছিলেন তার কথা যেন আমি তার বংশের প্রদীপকে জানাই। রুদ্রর হাত পা অবশ হয়ে আসছিল। সে পালাতে চাইল, কিন্তু শরীরটা নড়ল না। কঙ্কাল রূপী নিশিকান্ত বলে চললেন, সামনে ভূত চতুর্দশী, এক বিশেষ লগ্ন আসছে। বিশ্বম্ভর বাবু চান তার এই অভিশপ্ত জীবনের মুক্তি ঘটুক, তারই বংশধরের হাতে এটা হোক। তিনি জানতেন তুমি আসবে। রক্তের টান যে বড় টান। তুমি যদি এই ভিটে বেঁচে দাও, ওই বেলগাছ কেটে ফেলো, তবে তিনি চিরকালের জন্য পিশাচ জনিতে আটকে যাবেন। তার মুক্তি হবে না। এখন তার দরকার পিণ্ডদান। সঠিক উপায়ে, সঠিক তিথিতে তার নিজের নাতির হাতে জল প্রয়োজন। নিশিকান্ত জানলার দিকে আঙুল তুললেন। ওই দেখো, তিনি অপেক্ষা করছেন। রুদ্রর চোখ অজান্তেই চলে গেল জানলার দিকে। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও বেলগাছটা যেন স্পষ্ট হয়ে উঠেছে। আর সেই গাছের সবচেয়ে উঁচু ডালটায় এবার আর কোনো ভুল নেই। স্পষ্ট দেখা যাচ্ছে সাদা উত্তরীয় পরা এক বিশাল ছায়ামূর্তি বসে আছে। তার চোখ দুটো জ্বলছে ভাটার মতো। জানলার বাইরের সেই ভয়াবহ অথচ সম্মোহনী দৃশ্য থেকে এক ঝলক দৃষ্টি ফিরিয়ে ঘরের ভেতর তাকালো রুদ্র। কিন্তু এ কি? ঘর যে একেবারে শূন্য। সেই জরাজীর্ণ কম্বল, সেই হাড়সার কঙ্কালরূপী মানুষটা নিশিকান্ত কোথাও নেই। কর্পূরের মতো যেন হাওয়ায় মিলিয়ে গেছে সে। শুধু ঘরের বাতাসে ভাসছে এক খুব পুরনো বহুদিনের বন্ধ সিন্দুকের মতো একটা গন্ধ। রুদ্রর কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। এটা কি সম্ভব? নাকি এতক্ষণ সে নিজের মনের সঙ্গেই কথা বলছিল? এক প্রবল অস্বস্তিতে তার গলা শুকিয়ে কাঠ। ভয়ে ভয়ে সে আবার ঘাড় ঘোরালো জানলার দিকে। অন্ধকার ভেদ করে তার দৃষ্টি গিয়ে পড়ল সেই বেলগাছটার মগডালে। রুদ্রর কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। এটা কি সম্ভব? নাকি এতক্ষণ সে নিজের মনের সঙ্গেই কথা বলছিল? এক প্রবল অস্বস্তিতে তার গলা শুকিয়ে কাঠ। ভয়ে ভয়ে সে আবার ঘাড় ঘোরালো জানলার দিকে।
অন্ধকার ভেদ করে তার দৃষ্টি গিয়ে পড়ল সেই বেল গাছটার নখডালে। বুকটা ছ্যাঁত করে উঠল, কিন্তু এবার আর শুধু ভয় নয়, একটা অদ্ভুত ভক্তি মিশ্রিত শিহরণ খেলে গেল তার মেরুদণ্ড দিয়ে। সেই বিশাল আকারের ছায়ামূর্তি তখন আর অস্পষ্ট নেই। মনে হচ্ছে এক অলৌকিক আলো বা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে তার শরীর থেকে। সেই আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে এক দীর্ঘদেহী পুরুষকে, পরনে ধবধবে সাদা ধুতি আর উত্তরীয়, গলায় রুদ্রাক্ষের মালা, খালি ঘা, বুকের ওপর দিয়ে চলে গেছে পৈতে, যা অন্ধকারের মধ্যেও যেন রূপোর তারের মতো জ্বলজ্বল করছে। মাথায় শিখা বা টিকি বাঁধা, কপালে চন্দন ও সিঁদুরের ফোঁটা। মুখটা শান্ত সৌম্য, কিন্তু তাতে এক কঠিন গাম্ভীর্য। তিনি চোখ বন্ধ করে ধ্যানমগ্ন ছিলেন। রুদ্র তাকাতেই মিটি মিটি করে চোখ মেললেন, আর সেই চোখে আগুনের ভাটা নেই, আছে এক অসীম প্রশান্তি আর করুণা। রুদ্রর অবশ গলা দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, দাদু দাদু। গাছের ডাল থেকে সেই জ্যোতির্ময় সত্তা বা ব্রহ্মদৈত্যের মুখে এক চিলতে যেন হাসি ফুটে উঠল। সে হাসি বড় ম্লান, বড় মায়াময়। বাতাস কাঁপিয়ে এক গম্ভীর গমগমে অথচ স্নেহ মাখা কণ্ঠস্বর ভেসে এলো, এলি দাদু ভাই, কতকাল তোর অপেক্ষায় যে বসে আছি রে। রুদ্র জানলার গরাতটা শক্ত করে চেপে ধরল, তার পা কাঁপছে। ব্রহ্মদৈত্য আবার বললেন, আমার সময় এবার ফুরিয়ে এসেছে। যে যন্ত্রণায় এ জনিতে আমি আটকে ছিলাম, আজ তোর আগমনে তার শেকল আলগা হয়েছে। তুই আমার রক্ত, তুই আমার মুক্তি। সামনেই ভূত চতুর্দশী, ওই তিথিতে তোর হাতের একটু জল আর পিণ্ডি পেলেই আমার মুক্তি। আমাকে মুক্তি দিবি না দাদু ভাই? এই অভিশপ্ত জীবন আর বয় না রে, আর বয় না। পার্থিব জগৎ আর অপার্থিব জগতের এই সীমানা তখন রুদ্রর চোখের সামনে ঝাপসা হয়ে আসছে। দাদুর গলার ওই হাহাকার, ওই আকুতি তার স্নায়ুর সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। মাথার ভেতরটা ভোঁ ভোঁ করতে শুরু করল। চোখের সামনের ওই উজ্জ্বল জ্যোতি ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে তাকে গ্রাস করে নিল। রুদ্র আর নিজেকে ধরে রাখতে পারল না। জানালার নিচেই মেঝের ওপর ধড়াস করে আছড়ে পড়ল সে। তার চেতনা তলিয়ে গেল এক অতল গহ্বরে। বলি, ও ডাক্তার বাবু, আরে ও স্যার, আরে চোখটা মেলেন দেখি, আরে কি আছে, একটু জলের ঝাপটা দে, জলের ঝাপটা দে তাড়াতাড়ি। কানের কাছে খুব পরিচিত একটা উৎকণ্ঠা আর হইচই শুনে রুদ্রর জ্ঞান ফিরল। চোখের পাতাগুলো ভীষণ ভারী মনে হচ্ছে। কষ্ট করে চোখ মেলতেই সে দেখল সকালের ঝলমলে রোদ ঘরের মেঝেতে লুটোপুটি খাচ্ছে, আর তার মুখের ওপর ঝুঁকে আছেন সদানন্দবাবু। চোখে মুখে প্রবল উদ্বেগ। পাশে দাঁড়িয়ে আছে গ্রামেরই কয়েকজন লোক। রুদ্রকে চোখ মেলতে দেখে সদানন্দবাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর গামছা দিয়ে নিজের মুখের ঘাম মুছতে মুছতে সেই চিরপরিচিত কৌতুক ভরা গলায় বললেন, বাবারে বাবারে বাবা, আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম মশাই,
সকালবেলা মিস্ত্রি নিয়ে আইসা দেখি সদর দরজার হাট খোলা, আর আপনি এই মেজের ওপর শীত পটান। হাট ফেল টেল করলেন নাকি ভাবলাম। তা কি হয়েছে কন দেখিনি? হ্যাঁ, কালকে রাতে কি ওনাকে কাউরে দেখলেন নাকি? হ্যাঁ, আমি তো মশাই আপনার চিন্তায় সারা রাত দুঃসক্ষের পাতা এক করতে পারি নাই। কে বলে মনে হইতেছিল এই বুঝি ডাক্তারবাবুরে ভূতে চিবাইয়া খায়। রুদ্র আস্তে আস্তে উঠে বসল। শরীরটা এখনো দুর্বল, কিন্তু মনটা আশ্চর্য রকমের শান্ত। গত রাতের স্মৃতি তার মনে জীবন্ত ছবির মতো গেঁথে আছে। সে জানলার দিকে তাকালো। দিনের আলোয় বেলগাছটাকে এখন আর ভুতুড়ে মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে এক প্রাচীন ঋষির মতো দাঁড়িয়ে আছে, যে তার দায়িত্ব পালন শেষে এবার বিশ্রামের অপেক্ষায়। রুদ্র সদানন্দ বাবুর দিকে তাকিয়ে ধীর গলায় বলল, সদানন্দ বাবু, মিস্ত্রিদের টাকা মিটিয়ে বিদায় দিন। কি কন বিদায় দিন? মানে আজকে আর কাজ শুরু হইব না? না, রুদ্র উঠে দাঁড়িয়ে জানলার কাছে গেল। আজ কেন? কোনোদিনই আর ভাঙার কাজ হবে না। এবারে আমি বেচব না। সদানন্দ বাবু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। আরে কন কি স্যার, অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে, পার্টি তো রেডি, আর আপনি কইতাছেন বেচবেন না? হ্যাঁ, এই ভূতের ভয়ে পিছায় গেলেন নাকি? রুদ্র ঘুরে দাঁড়ালো। তার চোখে মুখে এক নতুন দীপ্তি, এক ইস্পাত কঠিন সংকল্প। বলল, ভয় নয় সদানন্দ বাবু, বলতে পারেন নতুন করে ভালোবাসতে শিখেছি। এই ভিটে আমার শেকড়। আমার দাদু নিজের প্রাণ দিয়ে, নিজের ছেলের প্রাণ দিয়ে এই গ্রামকে বাঁচিয়েছিলেন, আর আমি সামান্য কিছু টাকার লোভে সেই স্মৃতি মুছে ফেলব? সদানন্দ বাবু তোতলামি করে বললেন, তবে এই পুরো বাড়িটা করবেনটা কি? রুদ্রর দৃষ্টি চলে গেল গ্রামের মেঠো পথের দিকে। এই গ্রামে ভালো চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, তাই না? 50 বছর আগে চিকিৎসা না পেয়ে আমার জেঠু মারা গিয়েছিলেন। বিনা চিকিৎসায় ধুঁকে মরেছিল গ্রামের শত শত মানুষ। আজও পরিস্থিতি খুব একটা বদলায়নি। আমি ঠিক করেছি এই বাড়িটাকে আমি সারিয়ে তুলব। আমি আর বাবা মা ফিরে আসবো এখানে, আর এই বাড়ির সামনের অংশটায় আমি একটা চ্যারিটেবল ডিসপেন্সারি আর ছোট হেলথ সেন্টার খুলব। গ্রামের মানুষের সেবা করার মধ্যেই হবে আমার দাদুর আসল শ্রাদ্ধ, তার আসল মুক্তি। সদানন্দবাবু স্থানুর মতো দাঁড়িয়ে রইলেন। যে রুদ্র কাল পর্যন্ত ছিল এত উদ্যত, শহুরে আর হিসেবি ডাক্তার, এক রাতের ব্যবধানে সে যেন সম্পূর্ণ অন্য মানুষ। তার কথার মধ্যে সদানন্দবাবু সেই পুরনো দিনের বিশ্বম্ভর ভট্টাচার্যের তেজ আর গাম্ভীর্য খুঁজে পেলেন যেন। রুদ্র বেলগাছটার দিকে তাকিয়ে মনে মনে বলল, আর কটা দিন দাদু, কথা দিচ্ছি ভূত চতুর্দশীর রাতেই তোমাকে আমি মুক্ত করব। কিন্তু তার আগে তোমার এই অপূর্ণ কাজটা আমাকে শুরু করতে দাও। সকালের ফুরফুরে বাতাসে বেলগাছের পাতাগুলো ঝিরঝির করে নড়ে উঠল। শুনলেন বেলগাছের ব্রহ্মদৈত্য। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আগামীতে এই ধরনের রোমাঞ্চকর গল্পগুচ্ছ নিয়ে আমি সুদর্শন হাজির হব আপনার সঙ্গে আড্ডা দিতে। যেমনটা আজকের গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি আজকের এই সম্পূর্ণ গল্পটি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের এই গল্পে গ্রামের ভয়াবহ মহামারী থেকে বাঁচার জন্য যে মহা অষ্টমীর সন্ধিক্ষণে যে এক বিশেষ তান্ত্রিক যজ্ঞের উল্লেখ রয়েছে, সেই তান্ত্রিক যজ্ঞের নাম কি? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন।
আমাদের গত এপিসোডে প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন সৌভিক দাস, শম্পা সিনহা, শেখ হাসান, অমিত জালানি, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, উমা মণ্ডল, আনারুল, মল্লিকা বারিক, সালমান, জয় বাগ, সাহিল হক, চন্দন মণ্ডল, পূজা মণ্ডল, শঙ্কর মণ্ডল, মোহাম্মদ মসিদুর রহমান, শেখ মুস্তাকিন, প্রদীপ মণ্ডল, রাধারানী বিষ্ণু, মিজানুর, সঞ্জয়, রত্না সরকার, শাকিল লস্কর, ঈশানী বিশ্বাস, তাপস দাওয়ান, পূজা দাওয়ান, প্রসেনজিৎ পাল, সুরজ সরকার এবং সাবির। আপনাদের প্রত্যেক অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানানোর জন্য। এইভাবেই বারবার দেখা হবে, বারবার গল্প হবে, আড্ডা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গপ্পখোর।